এটা দায়িত্বহীন আমি বলবো না, মেরুদণ্ডহীন সেনা। কারণ চোখের সামনে আমরা দেখছি সব ধ্বংস হয়ে যাচ্ছে একদম শেষ প্রান্তে সম্ভবত। তো আপনার এই যে ফাইজুরের কথা আমরা শুনেছিলাম, রাইট? হ্যাঁ, এখনো তারে নিয়ে নিয়ে ঘুরে এই সেনাপ্রধান। না, আপনি ফাইজুরকে নিয়ে ঘোরাঘুরি করছে, এমনকি আরো তো যে টপ লিডারশিপ দিয়ে যে কোশ্চেন গুলো বাইরে আসছে সেগুলো এখন আমি জানি না তাদের এখন। শুনুন, এটা এমন একটা ইনস্টিটিউশন, এর ভেতরের খবর যদি আপনি একদম ইনটোটো পেতে চান, আপনি প্রত্যেকটা যে কোনো আর্মি অফিসারের সাথে কথা বলবেন, তারা এমন ভাবে কথা বলবে, তারা ধরি মাছ না ছুঁই পানি। সো ইউ নেভার নো ফাইজুর আসলে কি মানে আমরা যা যা ভাবতেছি। আমার যথেষ্ট সন্দেহ আজকে ফাইজুর রহমান বলেন, ওই যে আর্ম ফোর্সেস ডিভিশনের যে কামরুল বলেন, আই আই রিয়েলি মানে আই হ্যাভ রিয়েল ডাউট যে সেনাপ্রধানের আসলে এই দুইজনই সেনাপ্রধান এই দুইজনের উপর নির্ভর করেন। আই ডাউট দ্যাট। এইটাই আমার মনে হচ্ছে যে উনি আসলে, আমরা যেটা মনে করছি উনি এবং ফাইজারের মধ্যে একটা ফাইট আছে, উনি এবং ভাই তাহলে ওনার যদি হাত দেয়ার পা ইজ নো বাঁধা ফাইট। থাকে, তাহলে আপনি ভাই যান গিয়ে, আপনার না, থাকার দরকার নেই তো। আপনি তাকিয়ে তাকিয়ে দেখবেন যে আপনার দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে, না, এই যেটি রক্ষার সেনাবাহিনীর দায়িত্ব আপনি স্ট্রাকচারে, জীবন দিয়ে দিবেন, যেটি রক্ষার জন্য আপনি। সেনাবাহিনীর স্ট্রাকচারে আইডার বিদায় করে দিতে হবে। ওনার যাওয়ার কোনো সুযোগ নেই কিন্তু। উনি কোথায় যাবেন? ওনার যেতে হইলেও কিন্তু একটা প্রসেসের মধ্যে দিয়ে যায়, উনি যেতে পারবেন না। উনি কোনো একটা খপ্পরে পড়েছেন, বা উনি কোনো একটা লিডারশিপের মধ্যে কোনো প্রবলেম আছে যেটা ওনাকে না, টেক এগুলো দেয়নি। এগুলো বলে বলে না ওনাকে অনেক ছাড় দেওয়া হয়েছে সাইফুল ভাই, ওনাকে না, অনেক ছাড় দেওয়া হয়েছে। আমি বারবার আপনাকে একটা কথা বলি, এক ব্যক্তি না সেনাবাহিনী, এটাই না, আমি বারবার বলছি। ব্যাপার না, শুনেন। যদি দেখেন, আমি একটা জিনিস সাইফুল ভাই আমি বুঝতে পারি না, ধরেন শেখ হাসিনা কি নিজে গিয়ে গুলি করেছে কাউকে? না। কিন্তু উনি যেহেতু দায়িত্বে আছেন, উনি যেহেতু দেশের প্রধানমন্ত্রী, দায়িত্বটা কিন্তু ওনার কাঁধে গিয়ে পড়ে, রাইট? তো আজকে যখন সেনাবাহিনী দেখছে, তারা দায়িত্ব নিয়েছিল সেনাপ্রধান, রাইট? লিডারশিপে তো সেনাপ্রধান আছে, যাই ঘটবে সেনাপ্রধানের দায়িত্ব। এখানে ব্যক্তি না, সেনাপ্রধান পজিশনটা একটা পজিশনটার ইনস্টিটিউশন, দায়িত্ব, আমি রাইট? সেটাই এখানে বলছি। ব্যক্তি ওয়াকার না হয়ে মোয়াকার হইতে ও, পারতো, হ্যাঁ, হু হ্যাঁ। এভার, ইট ডাজন্ট ম্যাটার। কিন্তু সে কি করছে, তার লিডারশিপ কোথায়? আহ, এই পরিমাণ অথর্ব কোন ব্যক্তি বাংলাদেশ, আমি সরি টু সে, আমরা সেনাবাহিনীকে নিয়ে কখনোই সমালোচনা করি না, করতে চাইও না। আমি নিজে সব সময়, কারণ তারা অনেক সেন্সিটিভ, আমরা বুঝি। আমরা কখনোই কোনো গণমাধ্যমে একজন সাংবাদিক হিসেবে সেনাবাহিনীকে আমরা কখনোই প্রশ্নের মধ্যে তো ফেলি না, সবসময় প্রশ্ন থেকে প্রশ্নের ঊর্ধ্বে রাখি না সাইফুল ভাই, আপনি বলেন। কিন্তু আজকে যখন আমরা দেখছি আমাদের দেশ একদম ধ্বংসের দ্বার প্রান্তে, আর কিছু বাকি নাই। আমি এখানে আরেকটা কথা বলি, আমরা এই জায়গাটাতে এক জীবন ভুল করে আসছি, যে সেনাবাহিনীকে কোশ্চেন করা যায় না। দিস ইজ নট ট্রু। এগুলো আপনারাই শিখিয়েছেন। না, আমরা শিখালেও না সুলতানা, আমরা শিখিয়েছি অবশ্যই, আমারও দায় দায়িত্ব আছে, কিন্তু আমি একটা জিনিস প্রথম থেকে এই পর্যন্ত বিশ্বাস করি, সেনাবাহিনী দুটো জিনিস বাংলাদেশে একটা কি বলে এক ধরনের ইয়ে তৈরি করা আছে, মানে যে এই দুইটা ব্যাপারে ট্যাবু, আপনি কথা আমি বলতে। বলি ট্যাবু। হ্যাঁ, ট্যাবু, মানে ট্যাবু তো একটা নর্মাল জিনিস। আমার মনে হয় কোনো একটা কিছু একটা, মানে ধরেন কাঁধের উপরে চেপে যায় মুনকের নাপির মতো, যে তাদের সম্পর্কে কিছু বললে লেখালেখি শুরু হয়ে মানে যাবে। অনেক বছর সেনা শাসনে থাকার কারণে, আর আপনাদের জেনারেশন যখন বন্দুকের নলের মধ্যে ছিলেন, তো আপনারা একটু ভয় পেতেন, সেই ভয়টা আমাদের উপর না, ট্রান্সফার করে দিচ্ছেন। আমি আমার আমার কথা বলে, আমার এক জীবনে আমি কখনো সেনাবাহিনীকে ভয় করে চলে নাই, বাট আবার এট দ্য সেম টাইম আমি তাদের কোশ্চেনও করি না। কিন্তু হোয়াট হ্যাপেন ইন বাংলাদেশ, আমাদের যে প্র্যাকটিসের ক্ষেত্রে যেটা হয়েছে, আমরা দুটো ইনস্টিটিউশনকে সবসময় মনে করি সেক্রেট কাউ, এদেরকে কিছু টাচ করা যাবে না, এরা হইলো দেবতার সবকিছু, হ্যাঁ, অবতার হিসেবে মাঠে আছে। এরা এটা দেশপ্রেমিক, মানে কারা? মানে একটা এমনই হলো সেনাবাহিনী, দেশপ্রেম আপনি দেখতে পাবেন না। আরেকটা সেনাবাহিনী, আরেকটা হলো কোর্ট। সবাইকে মাননীয় বলতে হবে আমার। আরে ভাই, আমার মনে না ছিল আমি তোমাকে মাননীয় বলতে যাবো? ওয়াই স্যার, আপনি দেখেন কোর্টের মধ্যে, আপনি কোর্ট নিয়ে কিছু বললে বলবে যে আদালতে বিচারাধীন কিছু বিষয় নিয়ে আলোচনা করে দেবে। বাংলাদেশের কোন কনস্টিটিউশনের কোন ল্যাঙ্গুয়েজের মধ্যে এই জিনিসটা আছে যে বিচারাধীন বিষয়ে আমি কথা বলতে পারবো না? বাট দিস ইজ সামথিং, এটা সবসময় ঘায়ের মধ্যে বসে রাখা হয়। টোটাল মিডিয়া ইন্ডাস্ট্রির স্ট্রাকচারের মধ্যে এমন একটা ধারণা তৈরি করা হয় যে বিচার বিভাগ নিয়ে কথা বলা যাবে না, দেশপ্রেমিক সেনাবাহিনী নিয়ে কমপ্লেন কথা হয়ে বলা যাবে, যাবে, বলবে কি বাট ইটস নট অবমাননা, ট্রু। আদালত অবমাননা হয়ে যাবে। কিসের আদালত অবমাননা? আমি বলতে পারবো না? আমি যদি ক্ষতিগ্রস্ত, আমি বলতে পারবো না যে সুলতানা আমাকে মার দিছে, সুলতানা একজন বিচারপতি, সুলতানা আমার ইয়ে করছে, মানে আমার প্রতি অন্যায় করছে, আমি বলতে পারবো না? বাট দিস ইজ এ ট্যাবু, আই টেল ইউ। আপনি যেটা বলছেন, বাট আমার কাছে মনে হয় এটা হলো সিক্রেট কাউ টাইপের, যেটাকে টাচই করা যায়। ট্যাবুতে ধরেন আমরা ভাঙা যায়, কিন্তু এগুলো একেবারে আল্লাহর গরু হয়ে গেছে এরা।
হ্যাঁ, এই সুপ্রিম কোর্ট আর সশস্ত্র বাহিনী, এটা আল্লাহর গরু, যেটাকে আপনি সারাক্ষণ সব জায়গায় সর্বত্র যায় যায় জিব্বা দিয়ে দিয়ে খাবে, কিন্তু আপনি তাকে কিছু বলতে পারবেন না। সে আমি তো খেয়ে বলি খেয়ে তাজা হবে। বাংলাদেশের সবচেয়ে করাপ্টেড যদি কেউ থাকে দুইটা সেক্টর, একটা হচ্ছে কি সেনাবাহিনী আর একটা হচ্ছে কি আমাদের আমলা। এর রাজনীতিবিদ এদের চেয়ে হাজার গুণ ভালো। আমি যেহেতু এই নিয়ে আমার আপনি আপনার টিআইবির পুরস্কার পাওয়া, হ্যাঁ, তো আমি অত অনুসন্ধানী জিনিস জানি না অত বেশি। বাট বাট আইসে যে আমি অবশ্যই বলি মেরুদণ্ডহীন সেনাবাহিনী, এটা দায়িত্বহীন আমি বলবো না, মেরুদণ্ডহীন সেনা। আমি হলে আপনার জায়গা হলে আমি এই কথাটা বলতাম যে না এদের তাদের কি মেরুদণ্ড ভয়টা হারায় কি? গেছে। তাদের 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 সামনে চোখের সামনে দেখবে এইভাবে করে দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে, মানুষের জানমালের কোথাও কোনো নিরাপত্তা নেই, হ্যাঁ? আর তারা কি ভাববে যে আমাদেরকে তো শান্তি মিশনে পাঠাবে না, আমরা তো মিলিয়ন ডলার নিয়ে দেশে ফিরতে পারবো না, এই ভয়, হ্যাঁ? আহ লোভ তো সেনাবাহিনীর ভিতরে এই জিনিসটা আছে, টাকা পয়সার ব্যাপার আছে, কত অবশ্যই এটা লোভ, একেবারে। দেশপ্রেমের চেয়ে আপ- বড় তাদের, আপনার তো তাদের আপনি শিক্ষা হলো ফলকা, দেশপ্রেম, আর তারা কিনা টাকার লোভে পড়ে। হ্যাঁ, ফলকা টুক তো তাই বলছে। ফলকা টুক তো সরাসরি বলছে, আমি সেনাবাহিনীকে বলেছি যে তোমরা মাঠে যেতে পারবে না, তাহলে আহ, সরকার পরিবর্তন হয়ে যাবে। তো সেনাবাহিনী আমার কথা শুনেছে, যদিও সেনাবাহিনী একটা লিখিত কি একটা যেন দিচ্ছে যার সঙ্গে আছে যে তারা, তাদেরকে কেউ যোগাযোগ করে না, সরকারের সাথে করছে, কিন্তু ফলকা টুক সরাসরি ইন্টারন্যাশনাল মিডিয়াতে কথাটা বলেছে। সো ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট দিস ইজ দ্য সিচুয়েশন, এটা হলো একটা সেনাবাহিনী যখন ধরেন কিল করার জন্য যাকে ট্রেন করা হয়, তখন সে যখন টাকার লোভে পড়ে যায়, সে যখন চাকরির লোভে পড়ে যায়, সে যখন জাতিসংঘের চাকরি পাবে, দুইটা মিশন পাবে, এটার জন্য প্রয়োজন, তখন স্বাভাবিকভাবে এর এর ইয়ের মধ্যে, শৃঙ্খলার মধ্যে, নৈতিক অবস্থানের মধ্যে অবশ্যই ঝামেলা আছে। অবশ্যই ঝামেলা, আমি সেটাই আপনি বলছি। বুঝতে পারছি। টপ ব্রাস না, শুধু হোল স্ট্রাকচারের মধ্যে সমস্যা ঢুকে গেছে, লোভ ঢুকে গেছে। আমি বলছি না দুর্নীতি করতেছে, কিন্তু টাকার লোভ অবশ্যই ঢুকেছে, নাহলে আপনি একটা সরকার চেঞ্জ করার জন্য ধরেন কয় হাজার, আপনি সব মিলায় বাংলাদেশের 8,000 9,000 শূন্য বিদেশে চাকরি করে, তো 8,000 9,000-এর জন্য আপনি 18 কোটি মানুষের ভাগ্য চেঞ্জ করে ফেলবেন? ইউ ডিড দ্যাট? দ্যাট ইজ হোয়াট দিস এখনকার এই যে যে লিডারশিপ স্ট্রাকচার এগুলোকে কম্প্রোমাইজ করেছে। আমি এইবারই এইটাই আপনাকে বলছি, পুরো আমাদের যে স্ট্রাকচারের মধ্যে ওই যে কিলিং কিলিং শেখান, যে আমি সার্বভৌমত্ব রক্ষা করবো, স্বাধীনতা রক্ষা করবো, সেটার জন্য আমার জীবন দিয়ে ফেলবো এবং দরকার আরেকজনকে মেরে ফেলবো, সেটা থেকে এখন লাঠি হাতের আনসার বাহিনীতে পরিণত হচ্ছে। তো এটা তো হবেই। সে তো তারা এটা যদি এটা প্রথমে তাদের ওই অ্যাটিটিউডে থাকতো যে হ্যাঁ, তুমি যদি কার গায়ে হাত তোলো, ইউ আর গোয়িং টু পানিশ লাইক দ্যাট, যেভাবে তুমি হাত দিয়েছো, এনাফ, তাতেই কিন্তু সমাধান হয়ে যেতে পারত। আপনি আপনি কিংবা এখন এইটাকে পর্যন্ত, যদি যেটা যেই এই সিইসি কে মেরেছে তাকে যদি আটক করতো, কুমিল্লার 14 গ্রামে যে মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা দিয়েছে তাকে যদি আটক করতো, যে এই যে 172 জন মানুষকে গত 10 মাসে পিটিয়ে হত্যা করা হয়েছে তাদেরকে যদি আটক করা হতো, কেউ একটি সেটা তো সাহস কথা, পেত? সেটা তো কথা দিয়েছিলেন, কিন্তু প্রথম দিনে কথা দিয়েছিলেন, এই সব সবকিছু নিয়ে কিছুই তো করেন নাই উনি। তবে আপনি একটা জিনিস ইনফর্ম করি যে ফরিদ ঢালি, যে যে লোকটা সাবেক সিসির গলায় ইয়ে দিয়েছিল, তাকে কিন্তু অ্যারেস্ট করা হয়েছে, আমি যতটুকু শুনেছি। কখন? আমি তো দেখিনি এখন পর্যন্ত। আমি শুনেছি যে তাইলে তো তাকে আমি অ্যারেস্ট এতটা করা ইয়ে হয়েছে। থাকতাম না। হ্যাঁ, তাকে অ্যারেস্ট করা হয়েছে, কিন্তু অ্যাটলিস্ট আমরা সে দাবি সোশ্যাল করেছে আবার, মিডিয়ায় মানে একটা সে দাবি চোখে করেছে ধোলা কিন্তু, দেওয়ার জন্য তো কিছু হয়। না, সে দাবি করেছে কি জানেন? সে দাবি করেছে তার মহানগর সভাপতি, আমি নামও দিতে পারবো আপনাকে খুব সম্ভবত, যদি, ও, এটা আমার ডায়েরি লাগবে, তার নাম হলো ফরিদ আলী, কিন্তু তার সভাপতি, সে মহানগর সভাপতি কি যেন একজন নাম, সে বলেছে তার নির্দেশনায় সে এটা করছে। সে হুম, মিছিল করে এবং সে কিন্তু এটা ইয়েতে বলছে যে তার নির্দেশনায় এটা করছে সে। হুম, তো পুলিশ কমিশনার বলেছে তাকে অ্যারেস্ট করা হয়েছে, তাকে এই করা, তার আর এটা সহ্য করবে না, এটা চলতেছে। বুঝতে পেরেছি। যাই হোক এখন আমি একটু মানে গত কদিন ধরে আসলে খুবই মানে মানসিক যন্ত্রণায় ভুগছি। কতদিন আসলে হয়েছে কি ধরেন, আপনি সইতে 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 একসময় যখন দেয়ালে না পিঠটা ঠেকে যায় তখন না মানুষ ঘুরে দাঁড়ায়। তো ওরকম সহ্যেরও তো একটা সীমা আছে হয়তো। আপনি যে ঘটনাগুলো বললেন একের পর এক গত 10 মাস এসব দেখতে দেখতে মানুষের ভেতরে না এক ধরনের এত তীব্রভাবে এটা জমে উঠছে, হয়তো দেখাচ্ছে যে একজন সিইসি কে অবমাননার দায় হিসেবে এটি এটি এরকম প্রকাশ হচ্ছে, ব্যাপারটা কিন্তু তা নয়। কাউন্সিলর, আপনার সাথে উইথ ডিউ রেসপেক্ট আমি জি। একটু অন্যভাবে যদি বলি যে আমার আপনার রিয়াকশনটা যদি আহ, লাল বদরদের সুবিধায় চলে যায়, তাহলে কেমনে হবে? এখন তো লাল বদররা এই ভয়ে এই রিয়াকশনটা দেখাচ্ছে, তো আমি আমারও আপনার বোধ হয় এখন
এদের সাথে না মিলে নিজেরা নিজের মতো করে মানে ইয়ে করা হয়। এই লাল বদররা যে ধরেন আজকে আসো, এই লাল বদর বাহিনী, আপনি হিউম্যান রাইটস কি কি সব অর্গানাইজেশন আর আদিলুরদের আস্ক, তারপরে আরো এনারা সবাই কেন ব্লাস্ট, হ্যাঁ এরা তো সব আপনার এই লাল বদরদের পক্ষে, তখন এই জঙ্গি হামলার পক্ষে ছিল। তো আমাদের ভয় যেন তাদেরকে সমর্থন না করে, এটাও আবার আমাদের মনে রাখতে তাদেরকে হবে। সমর্থন করা না করা না, এটা একটা অন্যায়কে তো প্রতিবাদ করতে হবে, এবং এইরকম হ্যাঁ, অচল অবস্থা তো চলা যায় না। না তাহলে এই অন্যায় যখন প্রতিবাদ করতে হবে, সেই জন্যই বলছি সিইসি নুরুল হুদা উদাহরণ না হয়ে উদাহরণ হওয়া উচিত তোফাজ্জল, রাইট। উদাহরণ হওয়া উচিত অন্য যারা, ওই যে সেই যে প্রথম প্রথম যাকে বিএনপি জামাত বাহিনী বাংলাদেশের মব আনছে কে, এই যে সবাই বলে সমন্বয়করা, সমন্বয়কদের আগে মব এনেছে হলো বিএনপি জামাত। তারা মেরেছে কাকে? তারা মেরেছে টুঙ্গিপাড়ার কি মিয়া ভাই চরিত্র অভিনয় করা সেই ছেলেটাকে মেরে ফেলছে, তার বাবা সেলিম খানটা মেরে ফেলছে, গণপিটুনি দিয়ে মারছে, এবং 2 দিন তাদের লাশ রাস্তায় পড়েছিল, তাদের লাশের সব সৎকার হয় নাই। সেটা আমাদের বুকে আসে না, আমরা রিয়াক্ট করি নাই তখন। এই অপরাধ কিন্তু সেটার কথা বলে আজকে আমাদের সিসির এখানে, কারণ সিসির জন্য কেন হচ্ছে জানেন? কারণ হলো আমাদের হয়তো আমরা মনে করছি যে কয়দিন বাদে আমাদের গায়ে হাত উঠবে, কিন্তু আমি সুলতানা এটুকু আপনি নিশ্চিত করতে পারি, লাল বদরদের গায়ে হাত উঠলে আপনি এরকম রিয়েক্ট করেন না। সাইফুল ভাই, আপনি হাসালেন তাও ভালো, যে আমি আমি খুবই সত্যি খুব মনোকষ্ট নিয়ে আছি। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য, অন্তত আপনার উপর আমার মনোকষ্ট কিছুটা ঝেড়ে দিতে পারলাম আর কি। হ্যাঁ, অনেক ধন্যবাদ। আমি জানি এরপরে আপনার আরেকটু ব্যস্ততা আছে, আপনাকে আজকে আমি ছেড়ে দিচ্ছি। সাইফুল আহমেদ, মাঝে মধ্যে আপনাকে আমার এই আয়োজনে পাবো সেই প্রত্যাশা রাখছি। আপনি ভালো থাকুন। জি, আমি শেষ একটা কথা বলে যাই। এটা হলো সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা কবিতা, আপনি নিশ্চয়ই পড়েছেন, কেউ কথা রাখে নাই, মনে আছে? যে ৩৩ ওই বছর ছেলেটাকে, কাটলো। হ্যাঁ, তো ওই ছেলেটা যখন গ্রামে গেল, তখন নাদের আলী নামে একজন মাঝি তাকে বলেছিল, দাদা বাবু তুমি একটু বড় হও, তোমাকে ওই ইয়েতে নিয়ে যাব। হ্যাঁ, দাদা বাবু, তাহলে আমি আর কত বড় হব? আমার হ্যাঁ, মাত্র আকাশ ফুঁড়ে ছাদ তো স্পর্শ করলে তারপরে তুমি আমাকে কি তো দেবে যেন? আমাদেরও কিন্তু 10 মাস হয়ে গেল, কেউ কথা রাখেনি, সেনাপ্রধানও কথা রাখেনি, নাদের আলী সেনাপ্রধানও কথা রাখেনি।